আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়ব। খেয়াল করব সবাই, পুলিশ প্রবিধান। গত ক্লাসে আমরা পুলিশ প্রবিধান পড়েছিলাম 299 থেকে 300 পর্যন্ত। যা একটু ডিটেলস আমরা গত ক্লাসে জেনেছিলাম। 299-তে আমরা কি কি জেনেছিলাম খেয়াল করব সবাই। আমল যোগ্য অপরাধ অথবা আমরা দেখি যে কোনো প্রকার অস্বাভাবিক মৃত্যুর অপরাধ থানায় আসার পর সে বিষয়ে প্রতিবেদন, মূল প্রতিবেদন বা প্রথম অভিযোগ কিভাবে দাখিল করতে হয়, কে কে তদন্ত করতে পারেন, ঘটনাস্থলে কে যেতে পারেন, সে বিষয়ে আমরা জেনেছিলাম। 299-এর কতে আমরা জেনেছিলাম অস্বাভাবিক মৃত্যুর সংবাদ যদি থানায় আসে সেক্ষেত্রে আমরা দেখি পিপি ফরম নম্বর 48 মোতাবেক অভিযোগ পেশ করতে হয়। বোধগম্য অপরাধের ক্ষেত্রে প্রথম অভিযোগের মতোই অভিযোগটা দাখিল করতে হয়। আমরা 299-এর খতে জেনেছিলাম ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদমর্যাদা যারা আছেন, এএসআই, প্রত্যেকেই ঘটনাস্থলে যেতে পারেন এবং উল্লিখিত স্থানে গিয়ে তদন্ত করতে পারেন, তবে বিষয়টি নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে জানাতে হয়। তদন্ত শেষে তার স্বাক্ষর থাকে, সাক্ষীদের স্বাক্ষর দিয়ে প্রতিবেদন প্রেরণ করা হয়। দেন আমরা জেনেছিলাম 299 গ মোতাবেক যদি তদন্ত একদিনের বেশি স্থায়ী না হয় সেক্ষেত্রে সিডি দাখিলের প্রয়োজন নেই। এছাড়া আমরা জেনেছি 299 ঘ মোতাবেক অবশ্যই পৃথক পৃথক সুরতহাল প্রণয়ন করতে হবে একাধিক ব্যক্তির ক্ষেত্রে। আর আমরা জেনেছি 299 তে প্রথম অভিযোগ এবং চূড়ান্ত রিপোর্টের একটি করে কপি থানায় থাকবে। আর সর্বোপরি আমরা দেখি 299 তে আমরা দেখতে পাই যদি আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে মারা যায় সেক্ষেত্রে 299 বিধি উল্লেখ করার বিষয়ে বলা আছে। আর জেনেছিলাম তদন্ত, এই অস্বাভাবিক মৃত্যু অপরাধের তদন্ত কে করতে ক্ষমতাবান। আমরা প্রথমে জেনেছি তদন্ত করতে ক্ষমতাবান ভারপ্রাপ্ত কর্মকর্তা, তবে তার অনুপস্থিতিতে করতে পারেন সাব ইন্সপেক্টর এবং এএসআই। ক্ষেত্রমতে কনস্টেবল করার সুযোগ রয়েছে, ঘটনাস্থলে যাবেন, সুরতহাল প্রণয়ন করতে পারেন। আর 301 বিধিতে আমরা জেনেছি যে ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত, তিনি যাকে নির্দেশ দিবেন তিনি এবং এলাকার মেম্বার চেয়ারম্যান তারা সুরতহাল প্রণয়ন করতে পারেন, তবে অবশ্যই প্রতিবেদন দিবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। 301-এর ক। আর 301-এর খতে আমরা জেনেছিলাম কি বন বিভাগের কর্মকর্তারাও ক্ষেত্র মতে সুরতহাল প্রণয়ন করতে পারেন যখন তাদের এরিয়াতে অন্য কেউ বিদ্যমান না থাকে। তাহলে এই হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া। আমরা আজকে যাব 302-এর খ। যদিও 302-এর কতে বলা আছে সৈন্য, ইউরোপীয় সৈন্যের বিষয়ে। সো দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। খেয়াল করবো আমাদের বিষয় হচ্ছে পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে করণীয় কি। 302-এর খতে আমরা দেখতে পাই পুলিশ তত্ত্বাবধানে কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটে, পুলিশ তত্ত্বাবধানে কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটে সেক্ষেত্রে অনতি বিলম্বে, অতি দ্রুত বিষয়টি তিনি নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে জানাবেন। 302-এর খ। পুলিশ অফিসারের দায়িত্ব হচ্ছে তিনি নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। নিকটবর্তী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন, তবে জানানোর পর আমি এজ এ পুলিশ অফিসার হিসেবে তদন্ত শুরু করতে পারবো এবং বিষয়টি সুপারিনটেন্ডেন্টকে জানাবো। তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে জানানো, আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমি তদন্ত করতে পারি তবে বিষয়টি আমার সিনিয়র যে কর্তৃপক্ষ এসপি মহোদয় তাকে জানাবো। 302-এর খ, যা আমরা ফৌজদারি কার্যবিধি আইনে পড়ে থাকি 176-এর 1। পুলিশ হেফাজতে মৃত্যু হলে করণীয় কি। আরো কি জেনেছিলাম পুলিশ হেফাজতে মৃত্যু হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক অতিরিক্ত তদন্তের ক্ষমতা। 302-এর খ। দেন আমরা জেনেছি 303 আমরা জানবো। খেয়াল করবো সন্দেহজনক বা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে লাশ কবর হতে উত্তোলনের বিধান। লাশ কবর হতে উত্তোলনের বিধানের ক্ষেত্রে আমরা দেখতে পাই 303 বিধান মোতাবেক, 303 প্রবিধান মোতাবেক লাশ কবর হতে উত্তোলনের ক্ষমতা রয়েছে ম্যাজিস্ট্রেটের। এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা আমি বলেছিলাম। 303 পাশাপাশি 176-2 ফৌজদারি কার্যবিধি, লাশ কবর হতে উত্তোলনের বিধান। তাহলে পুলিশ হেফাজতে মৃত্যুর তদন্তের বিষয়ে বলা আছে 302-এর খ। এবং লাশ কবরস্থ করা হলে যদি কোনো প্রকার তথ্য পাওয়া যায়, তথ্য পাওয়া যেতে পারে মর্মে জানা যায় বা সন্দেহ প্রকাশ করা হয়, সে সেক্ষেত্রে লাশ কবর হতে উত্তোলনের বিধান রয়েছে, উত্তোলন করা যায়, যা নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তোলন করতে পারেন। ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট উত্তোলন করতে পারেন 303 প্রবিধান মোতাবেক।
দেন আমরা দেখি ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ। ময়না তদন্তের জন্য যখন লাশ প্রেরণ করা হয় বিধি 304 মোতাবেক সেই লাশের সাথে একটি সুরতাল প্রতিবেদন প্রেরণ করতে হয়। তাহলে লাশ প্রেরণের সাথে কি কি কাগজপত্র সংযোজন করতে হয় আমরা দেখব। একটি সুরতাল রিপোর্টের কপি, দ্বিতীয়ত 2 কপি চালান, যা 1 কপি থাকবে কোর্ট অফিসারের মাধ্যমে এসপি মহোদয়ের নিকট, অন্য কপি সুরতাল প্রণয়নের জন্য সুরতাল রিপোর্টের সাথে যে সুরতাল রিপোর্ট দিলেন এবং চালান কপি দিলেন সেটা মেডিকেল অফিসারের নিকট প্রেরণ করা হবে মর্গে লাশের পোস্টমর্টেম করার জন্য। তাহলে মূলত লাশের সাথে প্রেরণ করতে হবে হচ্ছে 1 কপি সুরতাল রিপোর্ট এবং 2 কপি চালানের কপি। তাহলে 2 কপি চালান এবং 1 কপি সুরতাল রিপোর্ট প্রেরণ করতে হবে 304 প্রবিধান মোতাবেক। তাহলে আমরা কি জেনেছি 302 এর খ, পুলিশ হেফাজতে কোনো বন্দির মৃত্যু হলে করণীয় কি? সন্দেহজনক বা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে লাশ কবর হতে উত্তোলনের বিধান 303। ময়না তদন্ত রিপোর্ট করার জন্য লাশের সহিত কি কি কাগজপত্র সংযোজন করতে হয়? 1 কপি সুরতাল রিপোর্ট এবং 2 কপি চালান। আর আমরা দেখবো দায়িত্বরত কনস্টেবলের দায়িত্ব কি। যিনি লাশ সঙ্গে বা বহন করে নিয়ে যায় তার দায়িত্ব, তার খুব বেশি দায়িত্ব নয়, শুধু লাশের সহিত যাওয়াটাই হচ্ছে তার দায়িত্ব, এছাড়া অতিরিক্ত কোনো ক্ষমতা, অতিরিক্ত কোনো দায়িত্ব তার উপর বর্তানো হয় নাই। 305। এখন আমরা আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়ে যাব। গত পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসছিল, সুরতহাল প্রতিবেদনের সাথে যদি ময়না তদন্ত রিপোর্টের গড়মিল দেখা যায় করণীয় কি? পরীক্ষাতে আসছিল না প্রশ্নটা। সুরতহাল প্রতিবেদনের সাথে ময়না তদন্ত রিপোর্ট যদি গড়মিল পাওয়া যায় করণীয় কি? আমরা দেখব 306 প্রবিধান মোতাবেক ময়না তদন্ত রিপোর্ট। প্রথমে আমরা জেনে রাখি ময়না তদন্তের রিপোর্টের কপি হয়ে থাকে 3 কপি। ময়না তদন্তের যে রিপোর্ট পোস্টমর্টেম রিপোর্ট এর কপি হয়ে থাকে 3 কপি। 1 কপি থাকবে, আমরা দেখি খেয়াল করি এই যে 3 কপির মধ্যে মেডিকেল অফিসারের কাছে আমরা প্রেরণ করি। এখানে যদি কোনো প্রকার গড়মিল পাওয়া যায়, ময়না তদন্তের রিপোর্টের সাথে যদি সুরতহাল প্রণয়ন, আমি এজ এ পুলিশ অফিসার হিসেবে যে সুরতহাল রিপোর্ট প্রণয়ন করেছি, এই সুরতহাল রিপোর্টের সাথে যদি ময়না তদন্তের রিপোর্টের কোনো প্রকার গড়মিল পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা দেখবো গড়মিলের বিষয়ে পুলিশ অফিসার তার সিভিল সার্জনকে জানাবেন। শুধুমাত্র সিভিল সার্জনকে জানাবেন, এছাড়া তার আর কোনো কাজ নাই। মূল কাজ হচ্ছে তিনি সিভিল সার্জনকে জানাবেন 306 প্রবিধান মোতাবেক যে আমি এজ এ পুলিশ অফিসার হিসেবে যে সুরতহাল প্রণয়ন করেছি তার সাথে ময়না তদন্তের রিপোর্টের গড়মিল পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে করণীয় বা বিবর্তনীয় বিষয় আমি কি করতে পারি সে বিষয়ে সিভিল সার্জনের সহায়তা কামনা করব বা সিভিল সার্জনের নিকট বিস্তারিত উল্লেখপূর্বক প্রতিবেদন দিব। তাহলে ময়না তদন্তের রিপোর্টের সাথে যদি সুরতহাল রিপোর্টের গড়মিল দেখা যায় করণীয় কি? আমরা দেখতে পেয়েছি 306 প্রবিধান মোতাবেক প্রতিবেদন দিব সিভিল সার্জনের নিকট যে কি করা যায়, করণীয়টা কি। তিনি তখন সিদ্ধান্ত নেবেন গড়মিলের বিষয়ে কি করণীয় বা কি করা যায় 306 প্রবিধান মোতাবেক। তাহলে আমরা যদি 1 লাইন করে জানি বিষয়টা একদম সংক্ষিপ্ত আকারে, বন্দি পুলিশ হেফাজতে বন্দির মৃত্যু হলে করণীয় আমরা দেখতে পাই করণীয় হচ্ছে 302 এর খ, যা ফৌজদারি কার্যবিধি 176 এর 1। এছাড়া আমরা জানি সন্দেহজনক বা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে লাশ কবরস্থ করা হলে কবর থেকে লাশ উত্তোলনের বিধান রয়েছে প্রবিধান 303, ফৌজদারি কার্যবিধি 176 এর 2। ময়না তদন্ত রিপোর্ট করার জন্য লাশ প্রেরণকালে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হয়? আমরা দেখি সংযুক্ত করতে হয় 1 কপি সুরতহাল রিপোর্ট, 2 কপি চালান কপি। এছাড়া আমরা দেখতে পাই দায়িত্বরত কনস্টেবলের কর্তব্য 305, ময়না তদন্ত বা পোস্টমর্টেম পরীক্ষার জন্য কপি প্রেরণ করেন। ময়না তদন্ত রিপোর্টের কপি মেডিকেল অফিসার কপি প্রেরণ করেন 3টি, কপি করে থাকেন 3 কপি। পাশাপাশি ময়না তদন্তের রিপোর্টের সাথে সুরতহাল রিপোর্টের কোনো গড়মিল হলে পুলিশ অফিসার তা অনতি বিলম্বে সিভিল সার্জনের নিকট প্রতিবেদন আকারে প্রেরণ করবেন 306 প্রবিধান মোতাবেক।
দেন আমরা দেখতে পাই 307 প্রবিধান লাশ। খেয়াল করবো সবাই, লাশ যেই পুলিশ অফিসার নিয়ে গেলেন, পোস্টমর্টেম করার সময় তার উপস্থিতি বাধ্যতামূলক নয়। তিনি উপস্থিত থাকতেই হবে এমন কোনো বিষয় নয়। আমরা দেখব লাশের তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরিত পুলিশ অফিসার, তিনি পোস্টমর্টম পরীক্ষার সময় উপস্থিত থাকার প্রয়োজন নাই। তিনি শুধুমাত্র লাশটা নির্ণয় করার জন্য কাছাকাছি থাকবেন, তবে পোস্টমর্টম পরীক্ষার সময় তার উপস্থিতি বাধ্যতামূলক নয়। 307। লাশ প্রেরণের খরচ আমরা দেখতে পাবো, লাশ প্রেরণের খরচ কে বহন করে থাকেন? আপনারা থানায় অনেকে জব করেছেন, প্রতিনিয়ত এই মৃত লাশ আনা নেওয়া করা হয়। মৃত লাশ এই যে আনা নেওয়া করলেন, যিনি আনা নেওয়া করেন, এই মৃত লাশ আনা নেওয়ার খরচ ম্যাজিস্ট্রেট বহন করে থাকেন। ম্যাজিস্ট্রেট বহন করে থাকেন 308 প্রবিধান মোতাবেক, ম্যাজিস্ট্রেট বহন করবেন। এখন আমরা জানবো 310 লাশ বা মৃতদেহ অপসারণ। প্রথমে আমরা জানি এমসিকিউ আপনাদের জন্য, লাশ বা মৃতদেহ চূড়ান্তভাবে অপসারণের দায়িত্ব কার? আমরা দেখতে পাই দায়িত্ব হচ্ছে ম্যাজিস্ট্রেট। কার দায়িত্ব রয়েছে? ম্যাজিস্ট্রেটের রয়েছে, পৌর কর্তৃপক্ষের রয়েছে। লাশ বা মৃতদেহ অপসারণের দায়িত্ব রয়েছে ম্যাজিস্ট্রেটের এবং পৌর কর্তৃপক্ষের। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে রেল লাইনে মৃত্যু হয়ে থাকে, অনেক ক্ষেত্রে রাতের বেলা রেল লাইনে অনেক লাশ পাওয়া যায়। সেই লাশের ক্ষেত্রে আমরা দেখব দাবিদার যদি পাওয়া না যায়, দাবিদার যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা দেখি পুলিশ অফিসার কোনোভাবেই উল্লেখিত লাশের আনা নেওয়ার বিষয়ে পুলিশ অফিসার সে খরচ বহন করবেন না, সে খরচও ম্যাজিস্ট্রেট বহন করবেন। তাহলে খরচ বহনের বিষয়ে আমরা ইতিমধ্যে জেনেছি ম্যাজিস্ট্রেট বহন করে থাকেন, ইহা কোনোভাবে পুলিশ বহন করে থাকেন না। কে বহন করবেন? অবশ্যই ম্যাজিস্ট্রেট বহন করবেন। পাশাপাশি লাশ অপসারণের দায়িত্ব, লাশ অপসারণের দায়িত্ব থাকবে ম্যাজিস্ট্রেট এবং পৌর কর্তৃপক্ষের উপর, যা আমরা 310 প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই। 311 প্রবিধানে দেখি পশুর ক্ষেত্রে পোস্টমর্টেম ও চিকিৎসার বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় না আক্রোশ ভাবে, উদ্দেশ্যমূলক ভাবে কারো গরু মহিষ মেরে ফেলে, তো তার পোষা কোনো প্রাণী মেরে ফেলে। তো এই যে পোষা কোনো পশু যদি মেরে ফেলে থাকে, সেক্ষেত্রে আমরা দেখবো যদি মামলা রিলেটেড হয়ে থাকে, অবশ্যই সে পশুরও পোস্টমর্টেম পরীক্ষা করতে হবে। সে পশুর পোস্টমর্টেম পরীক্ষার বিষয়ে আমরা দেখতে পাবো অবশ্যই প্রতিবেদন দিতে হয়। কে? ম্যাজিস্ট্রেট প্রতিবেদন দিবেন, ইন্সপেক্টর প্রতিবেদন দিবেন, সাব ইন্সপেক্টর এর নিচে নহে ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লিখিত পশুর পোস্টমর্টেম করার জন্য প্রতিবেদন দিয়ে থাকেন ভেটেরিনারি সহকারীর কাছে, যিনি পশুর ভিসেরা রাসায়নিক পরীক্ষক, পশুর ভিসেরা রাসায়নিক পরীক্ষক যিনি ভেটেরিনারি সহকারী। আমরা এটা উপজেলার মধ্যে দেখি এমন একটা পোস্ট রয়েছে। তাহলে পশুর মৃত্যুর ক্ষেত্রেও যদি সন্দেহ হয়, প্রশ্ন আসতে পারে পশুর ক্ষেত্রে পোস্টমর্টেম ও চিকিৎসার জন্য পরীক্ষা, পশুর ক্ষেত্রে পোস্টমর্টেম কে করে থাকেন? পশুর পোস্টমর্টেম করার জন্য কে প্রেরণ করে থাকেন? আমরা দেখলাম যে পশুর মৃত্যু নিয়ে যদি কোনো সন্দেহ হয়, সেটা প্রেরণ করবেন ম্যাজিস্ট্রেট, সেটা প্রেরণ করবেন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এর নিম্নে নহে। তিনি পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রেরণ করবেন ভেটেরিনারি সহকারীর কাছে, যিনি পশুর ভিসেরা রাসায়নিক পরীক্ষা করে থাকেন 311 প্রবিধান মোতাবেক। আর সর্বশেষ আমরা জানবো 312 প্রবিধান আহত ব্যক্তির মেডিকেল পরীক্ষা। মেডিকেল পরীক্ষা আমরা জানি, প্রত্যেকটা আইনে পড়েছি যে মেডিকেল পরীক্ষা করা হয়ে থাকে অপরাধের সঠিকতা নির্ণয়ের জন্য, অপরাধীকে নির্ণয় করার জন্য। প্রত্যেকটা মেডিকেল পরীক্ষা করার পর মেডিকেল অফিসার ওই মেডিকেল পরীক্ষার রিপোর্ট করে থাকেন 3 কপি। একটু আগে কিন্তু আমরা জেনেছি যে ময়না তদন্তের রিপোর্ট করা হয়ে থাকে 3 কপি। সেম থিংস আমরা দেখবো 312তেও বলা আছে মেডিকেল অফিসার মেডিকেল পরীক্ষা করার পর সেক্ষেত্রেও তিনি মেডিকেল রিপোর্ট প্রণয়ন করবেন 3 কপি। 1 কপি থাকবে এসপি মহোদয়ের কাছে, দ্বিতীয় কপি থাকবে সিভিল সার্জনের কাছে এবং তৃতীয় কপি থাকবে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। প্রশ্ন আসতে পারে আহত ব্যক্তির মেডিকেল পরীক্ষার রিপোর্ট কোথায় কোথায় প্রেরণ করতে হয়? আমরা দেখব আহত ব্যক্তির মেডিকেল পরীক্ষার রিপোর্ট হবে 3 কপি। প্রথম কপি প্রেরণ করবেন এসপি মহোদয়ের কাছে, দ্বিতীয় কপি প্রেরণ করবেন সিভিল সার্জনের কাছে, তৃতীয় কপি প্রেরণ করবেন স্টেশন অফিসার, দ্যাট মিনস ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট।
তাহলে এই হচ্ছে আমাদের আহত ব্যক্তির মেডিকেল পরীক্ষা। তাহলে আমরা আজকে কি কি পড়েছি একটু ছোট করে জানি, সবাই খেয়াল করবো। 302 এর খ, পুলিশ হেফাজতে যদি কোনো বন্দির মৃত্যু হয়ে থাকে, সে বন্দির মৃত্যুর ক্ষেত্রে আমরা দেখব অতি দ্রুত বিষয়টি পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে জানাবেন। ম্যাজিস্ট্রেটকে জানাবেন, পাশাপাশি তিনি নিজে তদন্ত শুরু করবেন এবং সুপারিনটেন্ডেন্ট দ্যাট মিনস এসপি মহোদয়কে জানাবেন। 302 এর খ, ফৌজদারি কার্যবিধি 176 এর 1। দেন আমরা দেখি সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে প্রয়োজনে লাশ কবর হতে উত্তোলন করারও বিধান রয়েছে। 303, এই লাশ কবর হতে উত্তোলন করতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। 303 ফৌজদারি কার্যবিধি 176 এর 2। ময়না তদন্ত রিপোর্ট করার জন্য লাশের সহিত কি কি কাগজপত্র সংযুক্ত করতে হয় 304 মোতাবেক? 1 কপি সুরতহাল রিপোর্ট প্রেরণ করতে হবে, 2 কপি চালান প্রেরণ করতে হবে। কনস্টেবল এর দায়িত্ব কর্তব্য আমরা দেখতে পাই 305, এবং ময়না তদন্ত রিপোর্ট খেয়াল করবো সবাই, ময়না তদন্তের রিপোর্ট প্রণয়ন করা হয়ে থাকে 3 কপি। ময়না তদন্তের রিপোর্ট প্রণয়ন করা হয়ে থাকে 3 কপি। এক্ষেত্রে মেডিকেল রিপোর্টের সাথে কোনো প্রকার সন্দেহ যদি হয়ে থাকে সুরতহাল প্রতিবেদনের, মেডিকেল রিপোর্টের সাথে কোনো প্রকার সন্দেহ হয়ে থাকে যদি সুরতহাল প্রতিবেদনের, সেক্ষেত্রে অবশ্যই পুলিশ অফিসার তা সিভিল সার্জনকে অবহিত করবেন 306 প্রবিধান মোতাবেক। দেন আমরা দেখি 307 প্রবিধান, পোস্টমর্টেম পরীক্ষার সময় পুলিশ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক নয়। তিনি শুধু জানবেন, তিনি শুধু দেখবেন দূর থেকে। এটা নিয়ে এত বাড়াবাড়ির দরকার নাই যে না আমিই থাকতে হবে, এক্ষেত্রে আমিই থাকার কোনো দরকার নাই। 307, লাশ প্রেরণের খরচ, লাশ প্রেরণের খরচ অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট বহন করে থাকেন। জেলা ম্যাজিস্ট্রেট বহন করার পাশাপাশি আমরা দেখব ইহা কোনোভাবেই পুলিশ বাজেট থেকে ব্যয় করার নিয়ম নেই। 308, লাশ অপসারণ করার দায়িত্ব কার? লাশ অপসারণ করার দায়িত্ব হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং পৌর কর্তৃপক্ষের 310 প্রবিধান মোতাবেক। এক্ষেত্রে আমরা দেখব রেল লাইনের উপর কোনো প্রকার লাশ যদি পাওয়া যায়, সেটারও দাবিদার যদি না পাওয়া যায়, পুলিশ অফিসার অপসারণ করবেন, তবে সেটারও খরচ ম্যাজিস্ট্রেট বহন করে থাকবেন। দেন আমরা জেনেছি কোনো প্রকার পশুর মৃত্যু নিয়ে যদি সন্দেহ হয়ে থাকে, পশুর মৃত্যু নিয়ে সন্দেহ হলেও উল্লিখিত পশুর ময়না তদন্তের বিধান রয়েছে। প্রশ্ন আসতে পারে আপনাদের, পশুর ক্ষেত্রে পোস্টমর্টেম বা চিকিৎসার জন্য পরীক্ষার নিমিত্তে কার নিকট প্রেরণ করতে হয়, বা পশুর মেডিকেল পরীক্ষার বিধিবিধান আলোচনা করুন। আমরা দেখব পশুর পোস্টমর্টেম বা চিকিৎসার ক্ষেত্রে মামলা রিলেটেড যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, তদন্তকারী কর্মকর্তা প্রেরণ করতে পারেন ভেটেরিনারি সহকারীর কাছে, যিনি পশুর ভিসেরা রাসায়নিক পরীক্ষা করে থাকেন। আপনারা জানেন কিনা সংক্রামক রোগ বিধি আইন আমরা সামনে পড়বো, 19 ধারায় কিন্তু বলা আছে কোন প্রকার পশু যদি সংক্রামক রোগে আক্রান্ত হয় তাকে জব্দ করা, নিষ্ক্রান্ত, তাকে বাজেয়াপ্ত করার বিধান রয়েছে, আমরা সামনে পড়বো। দেন আমরা সর্বশেষ বিষয় জেনেছি 312 প্রবিধান, আহত ব্যক্তির মেডিকেল পরীক্ষা করার পর সে মেডিকেল পরীক্ষার রিপোর্ট হবে 3 কপি। মেডিকেল পরীক্ষার রিপোর্ট হবে 3 কপি। আমরা দেখব প্রথম কপি, মেডিকেল পরীক্ষার প্রথম কপি যাবে এসপি মহোদয়ের কাছে, দ্বিতীয় কপি সিভিল সার্জনের কাছে, এবং তৃতীয় কপি যাবে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট 312 প্রবিধান মোতাবেক। তাহলে এই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। আবার একটু খেয়াল করবেন, ছোট করে একদম মুখস্থ করে ফেলবেন। আমাদের প্রথমে আমরা জানলাম 302 এর খ, পুলিশ হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে করণীয়। 302 এর খ। 303-এ আমরা জেনেছি লাশ কবর হতে উত্তোলন করার বিধান, লাশ কবর হতে উত্তোলন করার বিধান। 304-এ আমরা জানলাম লাশ প্রেরণের সাথে সাথে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হয়। 305-এ জানলাম কনস্টেবল এর দায়িত্ব কর্তব্য। 306-এ জানলাম পোস্টমর্টেম রিপোর্ট হবে 3 কপি, পাশাপাশি পোস্টমর্টেম রিপোর্টের সাথে পুলিশের যে সুরতাল প্রতিবেদনের গরমিল হলে করণীয় কি 306। দেন আমরা জেনেছি 307 প্রবিধান মোতাবেক পোস্টমর্টেম পরীক্ষার সময় পুলিশ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক নয়। 308-এ আমরা জেনেছি লাশ প্রেরণের খরচ অবশ্যই বহন করবে ম্যাজিস্ট্রেট। 310-এ আমরা জানলাম লাশ অপসারণের দায়িত্ব হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং পৌর কর্তৃপক্ষের। সর্বোপরি আমরা দেখি পশুর ক্ষেত্রেও সন্দেহ হলে, মামলা রিলেটেড হলে অবশ্যই চিকিৎসার জন্য লাশ প্রেরণ করতে হয় 311 প্রবিধান মোতাবেক ভেটেরিনারি সহকারীর কাছে। আর সর্বশেষ বিষয় আমরা জেনেছি কি
312 প্রবিধান। আহত ব্যক্তির মেডিকেল পরীক্ষা রিপোর্ট হবে 3 কপি। 1 কপি যাবে এসপি মহোদয়ের কাছে, দ্বিতীয় কপি সিভিল সার্জন, তৃতীয় কপি ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট 312 প্রবিধান মোতাবেক। দয়া করে আমি যেমন অন্তপক্ষে 3 বার পড়ে আপনাদেরকে শোনালাম, এই বিষয়টা সারাদিনের মধ্যে 3 বার অবশ্যই শুনবেন, 3 বার অবশ্যই লিখবেন। এরপরের দিন আমাকে বলবেন যে স্যার মুখস্থ হচ্ছে না। আশা করি 3 বার পড়লে, 3 বার লিখলে, 3 বার শুনলে অবশ্যই মুখস্থ থাকবে। দয়া করে ফেথ নেন, কনফিডেন্স নেন যে সবাই যদি পারে আমিও পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা এখন নতুন ক্লাসে যাচ্ছি, প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।